আমার জীবনের কিছু গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন। যার ভালো লাগে সে দেখবেন, যার ভালো না লাগবে সে স্কিপ করে যাবেন, সমস্যা নাই। আজকে 17 বছর হয়ে গেল বিয়ের বয়স। জীবনটা পার করে দিলাম এইভাবে। ক্লাস 5-এ থাকতে বিয়ে হয়েছে, পড়াশোনা ভালো করে করতে পারি নাই। আমার এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয়েছিল। পরিচয় বলতে কি, আমার বাবা, আমার মা আর আমার ভাই দেখছে, দেখা তারপরে ঢাকায়া মানুষ আর কি, যা হয় ঢাকায়া মানুষ হিসাবে আর কি। আমরা তো গ্রামের মানুষ, গ্রামের চালচলা, গ্রামে যেভাবে মানুষ বসবাস করে এইভাবে গ্রামের মেয়ে ছিলাম। কিন্তু বুঝতে পারি না যে গ্রামের মেয়ে হয়ে শহরে আসব বা শহরের বউ হব, বা শহরের বউ হইয়া যে এত কিছু অনুভব করতে হবে আর এত কিছু সম্মুখীন করতে হবে। যত বিপদ আসে আল্লাহ রক্ষা করার মালিক আল্লাহ। কিন্তু তারপরেও অনেক সময় দেওয়ালে পিঠ ঠেকে যায়, তারপরেও কিছু বলা যায় না। এমন একটা স্বামী পাইছি জীবনে। বিয়ের 3 মাস পরে একটা দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় অসুস্থ হয়ে 18 দিন হসপিটালে ছিল। হসপিটালের মাধ্যমে শরীরে রক্ত দেওয়া লাগছে, কিন্তু কেউ রক্ত দেয় নাই, কেউ রক্ত হয় নাই। পরে আমার ভাই কোনো মতন রক্ত ম্যানেজ করে, বড় ভাই কোনো মতন শরীরের রক্ত ম্যানেজ করে আমার ভাই রক্ত দিছে, রক্ত দিয়ে বাঁচাইছে। মাত্র স্বাভাবিক 3 মাস বিয়ে হয়েছে, 3 মাসের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা তো করা লাগবে। সেই জন্য আমার ভাই বাঁচানোর জন্য যে আমার বোনটা দিছি, মাত্র 3 মাস হয়েছে। 3 মাসে যদি এত বড় দুর্ঘটনা হয় তাহলে কিভাবে আমার বোনটা আমরা করব। সেই জন্য আমার ভাই রক্ত দিয়ে তারপরে বাঁচায়া 17 দিন আর হসপিটালে ছিলাম। 17 দিন সুস্থ করে আমরা বাসায় নিছি। বাসায় নেওয়ার পরে আমারে আলাদা করে দিল। আলাদা থাকলাম কত মাস আলাদা থাকতাম। পরে করতে করতে বিয়ের 4 মাস 5 মাস পার হয়ে গেছে। তারপরে আবার একসাথে হইলাম। হওয়ার পরে 3 বছর পর আমার একটা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে। বাচ্চা হয় না বলছে, সবাই বলতো বাচ্চা হয় না, ওর বাচ্চা হবে না। তখন বলতাম যে কিসের বাচ্চা হবে না, বাচ্চা তো হবেই, আজ হয় না কাল হবেই বাচ্চা। তারপরে যখন বাচ্চাটা ফেটে বাচ্চা কনসিভ করলাম, তখন আবার আরেকটা দুর্ঘটনার সম্মুখীন হলাম। দুর্ঘটনা আসতেই আছে আমার জীবনে। আমার বিয়েটার পরে এই দুর্ঘটনা একের পর এক শুরুই হইতেছে, মানে শেষ হইতেছে না। তারপরে বিয়ে হওয়ার পরে বাচ্চা কনসিভ করলাম। বাচ্চা 2 মাস না 2.5 মাস মাত্র ফেটে আসছে। তারপরে আবার একটা দুর্ঘটনায় ফেস করা লাগবে। ওই দুর্ঘটনা হলো কি, স্বামী যদি অন্য পরনারীর পরে তাকে গন্ধ পায় তাহলে নিজের স্ত্রীর মর্যাদা সব কিছু ভুলে যায়। তারপরে এত চেষ্টা করলাম যে সংসারটা ভালো হবে, আজ না হয় কাল হবে, কাজ না হয় কাল হবে। তারপরে একের পর এক অপদস্থ হইতেই আসলাম। স্বামী ঝগড়া করে, স্বামীর সাথে শ্বশুর একদম কাপড় চোপড় খুলে সামনে আসে। তারপর না খাস্তায় বাসায় গালাগালি করে, মানে মুখে যা আসে বলে। তারপরে কি করব, সবাই হয়তো বিচার করতে হঠাৎ একদিন আমার মুখ খুলে গেল। তারপর আমি একটা উত্তর দিলাম যে সব সময় কি শ্বশুর শাশুড়িকে নিয়ে কি তেল মারবো নি, শ্বশুর শাশুড়িকে সব সময় কি আমি করবো নি, সেবা যত্ন করবো নি, আবার শ্বশুর শাশুড়ির কথা কি সব সময় মানতে হবে নি, এরকম একটা জবাব দিছিলাম। এই জবাবে অনেক অপমান হয়েছিলাম। এই জবাবে পরে আমাদের ফ্যামিলির থেকে মানুষ আনা হয়েছে। তারপর ওদের ফ্যামিলির মানুষ, ওর ফুফু শাশুড়ি, ওর ফুফুরা, ঢাকায়া মানুষ বলতে যা হয় আর কি, ওর ফুফু শাশুড়ি ওরা সবাই আসছে, আইসা আমার নামে বিচার বসাইছে। বিচার করে তারপর আমার আবার কি করলো, মাপ টাপ টাওয়ায়া দিয়া তারপর আবার সবাই চলে গেল। তারপর একে আবার আরেকটা মেয়েরে নিয়ে আসছে, ওই মেয়েটারে বিয়ে করবে ঢাকা শহরে। আমাদের দেশের মেয়ে,
অথচ গ্রামের মেয়ে পছন্দ করে না। আবার গ্রামের মেয়ে, আমি একটা গ্রামের মেয়ে ছিলাম, ওই আমারও বিয়ে করলো, আবার আরেকটা গ্রামের মেয়ে পছন্দ করলো, আবার ওই মেয়েটার আনছে, সম্পর্ক বানাইলো 6-7 মাস। আমাদের বাপের বাড়িতে টাকা পয়সা দিত, প্রতি ঈদে যা দিত ওই ইচ্ছালামিটা ওইটা দিয়েই ওই মেয়ের জন্য, আমার জন্য দিত না, আমার যদি পারলে 500 টাকা বা 1000 টাকা আমারে ধরাই দিত, আর বাকি টাকা ওই মেয়ের পিছে খরচ করতো, মেয়ের কাছে ইনভেস্ট করতো। পরে করতে করতে এরকম লড়াই যুদ্ধ করতে আরও 5টা বছর কেটে গেল। ওই 5টা বছরের ভিতরে আবার একটা বাচ্চা ওনার বাপ মায় চাপ দিল, ওনাদের ছেলে লাগবে, ওনাদের নাতি লাগবে, নাতি লাগবে। পরে আমি বললাম কি এত সহজ নাকি, বললেই হবে আবার নাতি লাগবে। পরে জোর জবরদস্তভাবে আবার একটা বাচ্চা নিলাম। আমি নিতে চাইনি, আমি রাজিই ছিলাম না। তারপর জোর জবরদস্তভাবে একটা বাচ্চা হইল, ছেলে বাচ্চা। আল্লাহর কাছে চাইছি, পরে আল্লাহ একটা ছেলে বাচ্চাই দিল। দেওয়ার পরে ওই ছেলেটা হওয়ার পরে ছেলেটার 1 বছর না হইতে আমাদের পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, মহিলা আসছিল ভাড়া। ওই মহিলাটার কিছুই ছিল না, আমার স্বামীর ব্যবসা ছিল, পানির ব্যবসা ছিল, এই যে পানির ব্যবসা ছিল, এবার গাড়ি কিনছে, গাড়ির ব্যবসা। তারপর আমার কিছু গয়নাগাটি ছিল, আমার গয়নাগাটিটি বিক্রি করার জন্য, ওই যে মহারণের জন্য দেয়, ওই গয়নাটি বিক্রি করার জন্য উঠা ফেরা লাগছে। আমি আর ওগুলি দিলাম না, আমি সরাই রাখলাম, আইজও আমার কাছে আছে ওই জিনিসটি। তারপর কী করে খাবে, আমার ভাই ক্যামেরা কিনে দিল, অন্য কাজ এসির জন্য অনেক কিছু করে দিল। তারপরে একে টাকা পয়সা না আনলে চাপ দিত, সবসময় কিছু না দিলে চাপ দিত, অশান্তি লাগাই দিত। তারপর আইনা দিয়ে হয়তো বা আমি খারাপ ছিলাম, সেই জন্য আমি আইনা দিছি, বা দিমু কেন, আর এত কিছু আমার সাথে হবে কেন। বাবা মার কাছে ভুল হইলাম, প্রমাণিত হইলাম, তারপরে মানুষের কাছে হইলাম। কিন্তু আমি বলছিলাম না, কিন্তু আজও আমি ভুল না, কিন্তু সমাজ আমাকে ভুল বানায় দিল, ভুল অপদস্থ বানায় দিল, ভুল সম্পৃক্ত করে দিল। বাইরের মানুষ, তৃতীয় ব্যক্তি যদি সংসারের ভিতরে আসে, ওইখানে সংসারে কোনো দিনই শান্তি আসে না। তারপরে একে দুর্ঘটনা হইতে আমার সাথে অনেক নির্যাতন হইতে আজকে আমি বাধ্য হয়েছি একটা কথা বলার জন্য। আমার মেয়ে বড় হয়েছে, মেয়ে আছে বড়, ছেলে হয়েছে, এখন বলতেছে আমারে রাখবেই না, আমার ছেড়েই দিবে, আমার রাখবে না, আমার নিয়ে সংসার করবে না। এখন এমন পর্যায়ে গেছে, করোনার ভিতরে ওর রুহুটা মনে যায় রয়েছে, পরকীয়ার ভিতরে এমন লিপ্ত হয়েছে। এখন আমার সেমাটা পাইলো, আমার শরীরটা পাইলো, মনে একটা কোপ মারে। কি করব, দেখি আল্লাহ ভরসা, আল্লাহ যেদিক নিয়ে দাঁড়ায়। বাকি গল্প আবার আপনাদের সাথে আর একটা ভিডিওর সাথে শেয়ার করব। পুরা গল্পটা বলতে পারি নাই, আমার জীবন কাহিনীটা অনেক বড়, বলতে পারি না। আবার